সকলকে আমাদের যে স্মার্ট@কোচিং চ্যানেল রয়েছে সেখানে সকলকে স্বাগত। আজকে আমরা নেক্সট স্কুল যে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ রয়েছে, সেই বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের যে অ্যান্সার নিয়ে আমরা চলে এসেছি 6 নম্বর স্কুল। যেরকম কি তোমাদের বলা হয়েছে যে কোশ্চেন ব্যাংকের এখন ক্লাস চলছে, পরপর আসতে থাকবে। তো দেখো, সময় নষ্ট না করে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। কি বলেছে, যদি আসল ও মাসিক সরল সুদের অনুপাত এত এত হয় তো বার্ষিক সরল সুদের হার কত হবে? আমি ধরলাম বার্ষিক সরল সুদের হার হচ্ছে আর এখানে আসল কত হবে 192x, আর সরল সুদ মাসিক সরল সুদের অনুপাত সুদ তাহলে কত ধরবো x। তাহলে আমরা যদি পিটি আর বাই 100 সূত্র অনুযায়ী বসাই, পি হচ্ছে 192x, পিটি মানে হচ্ছে মাসিক মানে কি 1/12, আর হচ্ছে আমাকে বের করতে হবে বাই 100 ইকুয়াল টু আই মানে কত x। x আর x এখানে ক্যান্সেল করবো, 6 দুগুণে 12, 6 3 18, 19, 6 দুগুণে 12, 2 16 32। আর সমান কত হবে 100/16, 4 4 16, 4 25 100, 4 6 24, 6 পূর্ণ 1 4%। তারপরে বলেছে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কখন সমান হবে? ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর সুদ অ্যাড হবে। ঠিক আছে, ত্রৈমাসিক মানে কি 3 মাস অন্তর অন্তর সুদ অ্যাড হবে। সেই 3 মাসেই সরল সুদের চক্র মানে প্রথমটাতে, কেবল প্রথম যেটা হয় 1 বছর হোক বা 3 মাস হোক বা 6 মাস হোক, প্রথম যেটা হয় সেটাতে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। পরের বার থেকে কি হয়, ওই সুদটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল হিসাবে যুক্ত হয়ে যায়, তার জন্য সেটা সমান হয় না। বুঝা গেছে? এবার নেক্সট দেখো, এরপরে যেগুলো আছে আমরা আলোচনা করি। এখানে কি বলা হয়েছে, x² + 1 বাই x = 1 সমীকরণে বাস্তব বীজের সংখ্যা কয়টি হবে? তো বাস্তব বীজ দেখো, এটা যদি সমাধান করি কত হবে, x² + 1 ইকুয়াল হয়ে যাবে x, x² - x + 1 = 0। এটা যদি আমরা সিধু আচার্য নিয়ে আসি, দেখো মাইনাস বি মানে এখানে -1 মানে শুধু 1, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac মানে -4 বাই 2a মানে 2, তার মানে 1 প্লাস মাইনাস √(3/2)। দেখো এখানে রুটের ভিতরে -3 চলে এসেছে, এর দুটাই বীজ হবে, একটা 1 প্লাস √(3/2), একটা 1 মাইনাস √(3/2)। দুটাই কি হচ্ছে অবাস্তব বীজ, বাস্তব বীজ নেই, তো এখানে কি হয়ে যাবে শূন্য, শূন্য অ্যান্সার হবে, বাস্তব বীজ এখানে নেই। তবে এটা তো আগেরটাতে করলাম, √3 - 5 এর অনুবন্ধী কত হয়ে যাবে -√3 - 5। এবার বলেছি এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা যার প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। আমরা ধরো এইখান থেকে করছি, এখানে একটা যে আঁকলাম ধরো এ বি, এটা আগে করেছি আমরা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর একটা যে আঁকলাম ধরো সিডি, ঠিক আছে, এখানে বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, এ বি যাই দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, আমি এখানে এটা যুক্ত করে দিই। এটা হচ্ছে পি, এটা কিউ, এ বি দৈর্ঘ্য 16 সেমি, তাহলে এটা হবে 8 সেমি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, এখান থেকে এটা হচ্ছে 10 সেমি। তাহলে আমাকে এই দুটো জায়গায় দূরত্ব বের করতে হবে। তাহলে এই পি কিউটা কি করে হবে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে পি কিউ সমান আমরা কি করে দেবো, √10² - 8², মানে √, কত হয়ে যাবে 100 বিয়োগ 64 মানে √36 = 6। তাহলে পি কিউ যদি 6 হয়, কিউ এটাও কত হবে 6 সেমি, মানে টোটাল হয়ে যাবে 12 সেমি অ্যান্সার। দুটো জ্যার মধ্যে দূরত্ব কত হয়ে যাবে 12 সেমি। এবারে দেখো 5 নম্বর হলো, 6 নম্বর কি বলেছি, এ ও বি বৃত্তের ব্যাস। আমি একটা ধরো বৃত্ত অঙ্কন করি, এখানে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, এসি ও বিডি যা দুটিকে বর্ধিত করলে, এখানে ছবিটা দেওয়া আছে, আমি উল্টা দিক দিয়ে আঁকছি, এসি আর বিডি, এসি আর বিডি যা দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। কোণ সিওডি 40 ডিগ্রি, কোণ সিওডি এটা হচ্ছে 40 ডিগ্রি। কোণ সিইডি এর মান কত? এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝিয়ে দিচ্ছি। এইখান থেকে দেখো আমরা কি করছি, এ আর ডি কে যুক্ত করছি, ঠিক আছে, এ ডি কি করেছি, যুক্ত করেছি। এবার এখানে ভালো করে দেখো, ও সি আর ও ডি দুটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, ও সি আর ও ডি দুটাই বৃত্তের ব্যাসার্ধ। এবার এখান থেকে ভাবো ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে,
ওসিডি মানে এই যে ওসিডি, এখানে এটা যত টানি হচ্ছে, ঠিক আছে। ওসিডি এর ক্ষেত্রে এইটা যদি 40 ডিগ্রি হয়, এই দুটো কোণ কি হবে? সমান হবে, কারণ এটা সমাদ্বিবাহু ত্রিভুজ। ওসির সাথে ওডি কি সমান? ওসি সমান কি ওডি, ওসির সাথে ওডি হচ্ছে কি সমান। দাঁড়াও, সরু কালারটা নিলে ভালো দেখা যাবে। এবারে দেখো ওসির সাথে যদি ওডি সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এটা 40 ডিগ্রি, মানে এই দুটো কোণ কত হয়ে যাবে? 180 থেকে যদি তুমি 40 বিয়োগ করো কত হচ্ছে? 140 ডিগ্রি। একে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 70 ডিগ্রি, ঠিক আছে। তো ভালো দেখাচ্ছে না, কোন কালারটা ভালো দেখাচ্ছে? ব্ল্যাকটা ভালো দেখাবে, অরেঞ্জটা? তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয়ে গেল? 70 ডিগ্রি করে, ঠিক আছে। 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে কত? 70 ডিগ্রি। আচ্ছা এবারে ভালো করে দেখো, এই যে সিএডি হচ্ছে এই এডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। সিও, লোকে দেখো সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর সিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ সিএডি, কোণ সিএডি সমান কত হবে? সিএডি সমান, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তার অর্ধেক হয় মানে 20 ডিগ্রি। এই কোণটা কত হয়ে গেল? 20 ডিগ্রি, ঠিক আছে। এবারে আরো ভালো করে দেখো, কোণ এ ডি বি, এই যে এ ডি বি, এটা 20 ডিগ্রি। কোণ এ ডি বি এই পুরোটা, এই পুরোটা কত? 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কোণ এ ডি বি, এডিবি সমান কত দেওয়া আছে? 90 ডিগ্রি। এডিবি কত? 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি পুরোটা, ঠিক আছে। তাহলে এ ডি বি যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে এটাও কত হবে? 90 ডিগ্রি, কারণ এটা তো পুরো সরলরেখা। এ ডি ইটাও কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এ ডি ই সমান কত হয়ে যাবে? 90 ডিগ্রি, ঠিক আছে। এ ডি বি হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্ত সমান। তাহলে এ ডি ইটাও 90 ডিগ্রি, কারণটা কি? পুরোটা একটা সরলরেখা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো ত্রিভুজ এ ই ডির ক্ষেত্রে, ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি। তাহলে এটা কত হবে? না 180 বিয়োগ 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? 180 বিয়োগ 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার কি হবে? AED সমান হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা কমপ্লিট হলে দুই রুলে দেখো, দ্বিতীয় কি বলছে দেখো, একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়। 5 বছর পরে জমির দাম বর্তমান মূল্যের দ্বিগুণ হয়। কত বছর পরে জমিটির দাম বর্তমান মূল্যের 16 গুণ হবে? ধরো একটা জমি আছে, জমি প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়, ধরো জমিটির দাম হচ্ছে পি টাকা। সমহারে বৃদ্ধি পি ইন্টু 1+r/100 বৃদ্ধি হয় r/100 কত বছরে? 5 বছরে। জমির দাম বর্তমান মূল্যের কত যায়? দ্বিগুণ, মানে ধরলাম 2p। এখানে পি আর পি ক্যান্সেল হবে, তাহলে আমার কি থাকলো? 1+r/100 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হলো? 2। এবারে বলেছে কত বছরে জমিটির দাম বর্তমান মূল্যের 16 গুণ হবে। আমি ধরলাম টি বছর। একই রকম পিটার উপরে 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এটা কি হবে? 16 গুণ হবে, মানে 16p। একই রকম পি আর পি ক্যান্সেল হলো, এখানে 16টাকে আমি কি লিখবো? 2 টু দি পাওয়ার 4, 2 2 4 16। তাহলে এখান থেকে আমার কি আসছে? 1+r/100 হোল টু দি পাওয়ার টি, এখানে 2 সমান বসিয়ে দেবো কত? 1+r/100 হোল টু দি পাওয়ার 5, তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে? 4। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারবো? 1+r/100 হোল টু দি পাওয়ার 20। তাহলে এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, টি ইকুয়াল টু কত হয়ে যাবে? 20 বছর। টি ইকুয়াল টু কত হয়ে যাবে? 20 বছর। দেখো তারপরে এটা সমীকরণ, বীজের বর্গ যে সমীকরণ, সেই সমীকরণ যেটা আগের স্কুলে আমি করেছি, যারা দেখো না আগের স্কুলে গিয়ে দেখে নাও, ওখানে পেয়ে যাবে। তারপরে দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। আমি ছবিটা আঁকি, দেখো এটা হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ।
এই হলো এবিসি সমান্তরাল ত্রিভুজ যার পরিকেন্দ্র এখানে ও। ঠিক আছে, এ বি, এটা হচ্ছে সি। বলেছে পরিকেন্দ্র কোণ এবিসি 120 ডিগ্রি, কোণ এবিসি এটা হচ্ছে কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে বলেছে কোণ না বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে ও এবি বাহুর দৈর্ঘ্য কত, এবিটা বের করতে বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এটা আমি যোগ করছি, ঠিক আছে, ও দ্বারা এখান থেকে এটাও যোগ করছি আর এটাও যোগ করছি। ঠিক আছে, এখান থেকে দেখো ও এ আর ওবি দুটোই কি হবে, এই যে ও এ আর ও বি দুটোই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান কি হবে ও বি, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এখান থেকে দেখো ও এ আর ও বি যদি দুটো বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই কোণটা আর এই কোণটার সমান হবে, আর এটা সমাদ্বিখণ্ডক, তাহলে এটা কত হলো 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এটা পুরাটা কত হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এই কোণটা কত হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ও বি কি হলো সমবাহু ত্রিভুজ, কি হলো সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হবে সমান, তার মানে এখান থেকে এ বি সমান কত পেয়ে গেলাম 5 সেমি। ঠিক আছে, তারপর বলছে পাশে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে বৃত্তের ব্যাস। দেখো ভালো, পাশে চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ এওডি 140 ডিগ্রি। এ ও ডি মানে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি। কোণ সি এবি 50 ডিগ্রি, কোণ সি এবি এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ বিইডি মান কত, বিইডি এটা বের করতে হবে। দেখো ফার্স্টে ভালো করে এটা আমি একটু ছবিটা আঁকছি, ছবিটা না আঁকলে বুঝতে পারবেন বড় করে। এটা হচ্ছে এ, এটা ও, এটা বি, এটা ই, এটা ডি, ও ডি, এটা হচ্ছে সি। দেখো বলছে এওডি 140 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হলো 40 ডিগ্রি। ঠিক আছে, কোণ বিওডি কত হলো 40 ডিগ্রি, পুরোটা সরলরেখা। আচ্ছা এই কোণটা হচ্ছে আমার কত 50 ডিগ্রি, এই কোণটা কত দেওয়া আছে 50 ডিগ্রি। ঠিক আছে, এবার এইখানে খুব ভালো করে দেখো এই যে কোণ বিওডি 40 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমি এইখান থেকে এটা যদি যুক্ত করি, যুক্ত করলাম সি আর বি যুক্ত করলাম, তাহলে কোণ বিওডি কেন্দ্রস্থ কোণ, তার বৃত্তস্থ কোণ কি কোণ বিসিডি। তাহলে কোণ বিসিডি এখান থেকে কত হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, কোণ বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিসিডি, এটা হয়ে গেল কত 20 ডিগ্রি অর্ধেক। আচ্ছা, এবার ভালো করে দেখো কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এসিবি এইখান থেকে এই টুকুটা কত হচ্ছে 90 ডিগ্রি, এই টুকুটা কত 90 ডিগ্রি। আবার বিসিডি কত 20 ডিগ্রি। বোঝা গেল। এবারে এইখানে ভালো করে দেখো কোণ সিবিই এই কোণটা কি হবে না, এই কোণটা হচ্ছে এই যে এখানে ত্রিভুজ দেখো এ সি বি আছে, এর কি কোণ বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এই যে দেখো সিইবি এর কি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোণ সিবিই বহিস্থ কোণ সমান কি হয়, তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। তাহলে এই যে ত্রিভুজ এ সি বির ক্ষেত্রে এ সি বি কত 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর এ কোণটা কত দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 140 ডিগ্রি, কোণ সিবিই কত 140 ডিগ্রি। আচ্ছা দেখো, এই কোণটা 140 পেয়ে গেছো, এইটা কত পেয়েছে 20। ঠিক আছে, এটা কত পেয়েছি 20। এবারে তাহলে ত্রিভুজ বিসিইর ক্ষেত্রে, ত্রিভুজ বিসিইর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল ই সমান কত হয়ে যাচ্ছে না 180 বিয়োগ অ্যাঙ্গেল বিটা কত আছে 140, আর অ্যাঙ্গেল সিটা কত আছে এই যে বিসিডিটা 20। ঠিক আছে, তার মানে 160, 180 বিয়োগ 160 সমান কত হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। তার মানে এই যে ই অ্যাঙ্গেলটার মান কত হবে 20 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা নেক্সট চলো।
যেটা কি বলছে দেখো, যদি কোনো ঢাকনার সমেত চঙ্গাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার হয়, ভূমির পরিধি মানে কত হবে 2 পাই আর সমান কত দেওয়া আছে 22, তাহলে এখান থেকে আর সমান বেরিয়ে যাবে 22 গুণিত এটা 22 এর 7 মানে কত হবে 7/22, আর এই পাশে দুইটা ভাগ হবে 1/2, 22 কাটবে 7/2 হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। উচ্চতা 5 ডেকামিটার, তাহলে বাইরের সমগ্রতল রং কত, সমগ্রতল মানে কত, সমগ্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে 2 গুণিত 22 এর 7, আর এর মান কত বেরিয়েছে 7/2 ইন্টু কি হবে 7/2, এইচ কত দেওয়া আছে 5, 7 আর 7 ক্যান্সেল হবে, 2 আর 2 ক্যান্সেল হবে, এখানে 22, আর এটা কত হবে 5 দুগুণে 10 7 17/2, 2 11 22, 11 7 77 7, 11 একে 11 একে 18, 187 বর্গ ডেকামিটার হয়ে গেল। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ সঙ্গের ক্ষেত্রে। যেখানে বলেছে সুধীরবাবু তার 13 বছর ও 15 বছর বয়সে দুই পুত্রের নামে এত টাকা এমন ভাবে উইল করলেন যে তাদের যখন বয়স 18 বছর হবে বার্ষিক 10% সরাসরি প্রত্যেকের প্রাপ্ত সুদটা আসলের সাথে সমান হবে। ফার্স্টে ধরো প্রথমের জন্য এক্স আর দ্বিতীয়ের জন্য ওয়াই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারবো 56,000, এটা একটা। আচ্ছা এবার বলেছে দেখো, প্রথমের জন্য এক্স টাকা রেখেছে, সময় কত 13 বছর বয়স, 18 হবে মানে সময় কত হবে 5 বছর, রাইট। 18 থেকে 13 বিয়োগ করলে 5 বছর, সুদের হার কত আছে 10, তাহলে এখান থেকে সুদটা কত পাবো আই সমান পি টি আর বাই কত 100, 5 দুগুণে 10, কত পেলাম x/2 টাকা, ঠিক আছে। দ্বিতীয় জনের ক্ষেত্রে আসল কত আছে ওয়াই, আচ্ছা সময় কত হবে 15 বছর থেকে 18 বছর মানে 3, সুদের হার কত আছে 10 আছে, তাহলে এখান থেকে আই সমান কি পাবো পি টি আর বাই 100 মানে কত 3y/10, মানে 10 আর 10 ক্যান্সেল হবে 3y/10, ঠিক আছে। এবার এখানে কি বলেছে ভালো করে দেখো, বলেছে 10% প্রত্যেকের প্রাপ্ত সুদ আর আসল সমান হবে, মানে প্রথম জনের ক্ষেত্রে আসল কত ছিল এক্স, তার সুদ কত হয়েছে x/2 টাকা, দ্বিতীয় জনের ক্ষেত্রে আসল কত ছিল ওয়াই, সুদ কত হয়েছে 3y/10 টাকা, এই দুটা সমান হবে, যে সুদ আর আসল প্রত্যেকের ক্ষেত্রে সুদ আর আসল দুটা কি হবে পরস্পর সমান। এইটা যদি আমি ক্যালকুলেশন করি দাও, ক্যালকুলেশন বলে 2x মানে 3x/2, আর এটা 13y/2, মানে এখানে হচ্ছে 3x/2, এটা 13y/10, এখান থেকে এটা কাটলে 2 5 10, এটা 5 3 15, মানে x ইকুয়াল কত হচ্ছে 13y/15, x ইকুয়াল টু 13y/15, ঠিক আছে। এবারে দেখো এখানে যে x ইকুয়াল টু 13y/15 আছে, এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে কত হবে না 13y/15 প্লাস y ইকুয়াল টু 56,000, ইকুয়াল টু কত হবে 56,000, তাহলে 15y আর 13y কত হবে 28y, 28y ইকুয়াল টু কত হবে 56,000 গুণিত 15, y সমান কত হবে 28, কত 28 দুগুণে 56 মানে 2000, 15 দুগুণে 30,000, তাহলে একজনের হচ্ছে 30,000 টাকার x সমান কত হয়ে যাবে না 56,000 থেকে 30,000 বিয়োগ করে দিতে হবে, কত হয়ে যাবে 26,000। তাহলে বড়োর জন্য কত রেখেছিল 30,000 টাকা, ছোটোর জন্য কত রেখেছিল 26,000 টাকা, বুঝা গেল। বড়োর জন্য 30,000 টাকা আর ছোটোর জন্য হচ্ছে 26,000 টাকা জমা রেখেছিলেন, হয়ে গেল। আচ্ছা এবারে নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, কোনো মূলধন 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সাথে এত টাকা হলে মূলধন বার্ষিক, এটা প্রথমে করবে কি সরল সুদ মানে পি, টি হচ্ছে 2/r/100 ইকুয়াল টু 8,400, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর পি ইন্টু 1 প্লাস r/100 ইকুয়াল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 8,652, এটা 2 নম্বর সমীকরণ। উপর নিচে ভাগ করে দেবে, তাহলে পি আর পি ক্যান্সেল হবে, শুধু আর দিয়ে থাকবে, আর এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যখন আর এর মান বেরিয়ে যাবে তখন যে কোনো একটা বসিয়ে দিলে পির মানও বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে কি বলেছিল এই সমাধান, দুটো সমাধান বইয়ের অঙ্ক করবে, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100 হলে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দুটি ধনাত্মক যুগ্ম সংখ্যা মানে প্রথমটা x ধরবে, তারপরে কত ধরবে x প্লাস 2, যুগ্ম সংখ্যা বলেছি আমি। আচ্ছা তাহলে এই দুটো বর্গের সমষ্টি মানে x স্কোয়ার প্লাস x প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত 100, এবার এটা সমাধান করলেই চলে আসবে। সব যদি করে দেখানো হয় তাহলে কি হবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য এগুলো জাস্ট সমীকরণগুলো তৈরি করে দিচ্ছি, এগুলো পারবে, এটা সমাধান করলেই হলো x স্কোয়ার প্লাস x প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 100, এখানে x সমানটা বের করলেই হলো। তারপর বলছে প্রীতম একটি কাজ যত দিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কমে করে, তাহলে প্রীতম একটা কাজ x দিনে করে আর মেহের একটা কাজ কত দিনে করে x মাইনাস 5 দিনে করে। বলছে প্রীতম ও মেহের কাজটি করলে 6 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে এ x দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত করবে 1/x, আর এ এত দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে 1/x মাইনাস 5। যখন এটা একত্রে একদিনে কাজ করে কত 1/x প্লাস 1/x মাইনাস 5, ঠিক আছে, একত্রে করে কত 1/x প্লাস 1/x মাইনাস 5, বলছে তারা একত্রে কাজটি করে 6 দিনে শেষ করবে। এক অংশ করবে কত দিনে 6 দিনে করে দেয় কত এক অংশ, তাহলে একদিনে করবে কত 1/6,
দেখো তারা একদিনে করে 1/6 অংশ, আবার একদিনে করে 1/x প্লাস 1/x মাইনাস 5, তাহলে এই দুটো সমান হবে। তাহলে শর্ত অনুসারে কি করবে, 1/x প্লাস 1/x মাইনাস 5 ইকুয়াল টু 6, এটা সমাধান করলেই x এর মান চলে আসবে। এইটা দেখো সমাধান করলে একটু বলে দিই, তোমার নাহলে কনফিউজ হবে। এখানে সমাধান করলে x ইকুয়াল টু একটা আসবে 2 আর একটা আসবে x ইকুয়াল টু 15। তো এখানে এই 2টা কিন্তু অ্যান্সার নিব না, কেন বলো দেখি। দেখো এই যে এখানে x মাইনাস 5 আছে, যদি x এর মান 2 নেই তাহলে 2 মাইনাস 5 মানে কত হচ্ছে -3। তাহলে এটা -3 দিনে সে কাজটি কমপ্লিট করে দিয়েছে, যেটা একটা অবাস্তব ব্যাপার না, -3 দিনে কি করে কাজ করবে, কমপ্লিট করবে। তো -3 দিনে এটা অ্যান্সারটা ঠিক নয়, তো তার জন্য আমরা x ইকুয়াল কত নেব, 15 নেব, ঠিক আছে। এগুলো দেখো এই যে সমাধানগুলো আছে, এটা বইয়ের গুরুত্ব উপপাদ্য। এখানে আমি দুটো আটের দিকে যে দুটো পরিমিতি আছে, সেই পরিমিতিগুলো ক্যালকুলেশন করবো, কারণ পরিমিতিগুলো একটু কঠিন আছে। তো দেখো ফার্স্ট এরটা কি বলেছে, ফার্স্ট এটা বলেছে 4 মিটার লম্বা, এত মিটার চওড়া, এত ডেসিমিটার পুরু। তো প্রথমে এটা মিটার আছে, মিটারটাকে আমরা কত কিসে করে নেবো, ডেসিমিটার, কিলো হেক্টর মিটার ডেসি, তাহলে এটা কত হয়ে যাবে 40 ডেসিমিটার, ঠিক আছে। 40 ডেসিমিটার বলেছে। পুরো একটি কাঠের লক থেকে এত মিটার লম্বা, এত মিটার চওড়া, এতটি 40টি তক্তায় চেরাই করা হয়েছে, চেরাই করার ফলে 2% গাছ নষ্ট হয়েছে, কিন্তু এখনো লকটি 108 কাঠ বেঁচে আছে। প্রত্যেকটা তক্তা কত পুরু ছিল। তো ফার্স্টে দেখো যে পুরো যে কাঠের লকটা ছিল তার আয়তনটা কত, পুরো কাঠের লগে আয়তনটা কত বের করবে, লিখবে পুরো কাঠের লকটির আয়তন হলো কত, দৈর্ঘ্য হচ্ছে 40, 5 ইন্টু 5 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা 5 3 15, আর 15 4 60, 600, ঠিক আছে। 600 ঘন ডেসিমিটার, এটা পুরো কাঠটা। আচ্ছা এটা কি বলেছে, এই যে পুরো কাঠটা তক্তা চেয়ে 2% নষ্ট হয়েছে, 2% নষ্ট মানে কত নষ্ট হলো না, 600 গুণিত 2/100, শূন্য 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 কাটলো, 6 দুগুণে 12, 12 ঘন ডেসিমিটার নষ্ট হয়েছে। কত নষ্ট হয়েছে, 12 ঘন ডেসিমিটার নষ্ট হয়েছে। এবার আমি ধরলাম প্রতিটি তক্তা যে আছে তার পুরু কত, ধরি প্রতিটি তক্তা পুরু হচ্ছে এক্স ডেসিমিটার, ঠিক আছে। তাহলে টোটাল 40টি তক্তা চিড়ে করা হয়েছে, প্রত্যেকটা 2 মিটার লম্বা, 2 ডেসিমিটার চওড়া। 2 মিটার লম্বা মানে এখানেও সে একই রকম ভাবে কত বলে দিবে, 20 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 40টি তক্তার আয়তন কত হবে, 40টা তক্তার আয়তন, 40টা তক্তার আয়তন কত হবে, 40 গুণিত এখানে কত হচ্ছে 20 গুণিত 2 গুণিত এক্স, ঠিক আছে। তাহলে 20 আর 2 40, 40 1600, 1600 এক্স ঘন ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা 40টা তক্তা যে টোটাল করা হয়েছে কত হয়েছে, 1600 এক্স ঘন ডেসিমিটার। এটা চিরানোর পরেও কত বাকি আছে, 108 ঘন ডেসিমিটার পড়ে রয়েছে, ঠিক আছে না। তার মানে দেখো টোটাল আয়তন কত ছিল 600, সেখান থেকে 12 নষ্ট হয়েছে, 1600 এক্স দিয়ে তক্তা করেছি, 108 পড়ে আছে। তাহলে এই তিনটার সমষ্টি আমরা কি করতে পারি, 600 করতে পারি। মানে শর্তানুসারে কি করবে, 1600 এক্স প্লাস 12 প্লাস 108 সমান কত, 600, সমান কত করবে, 600, ঠিক আছে। এর শর্তানুসারে, কারণ এই কার্ডটা দিয়ে আমি তক্তা করেছি, এই কার্ডটা নষ্ট হয়েছে, এই কার্ডটা পড়ে আছে, আর ওটা কত ছিল আমার কাছে, 600 ছিল। তাহলে এখান থেকে 1600 এক্স, এবার 108 আর 12 বিয়োগ করলে কত হচ্ছে, 120, 600 থেকে 120 বিয়োগ করলে 480। তোমরা প্রপার ক্যালকুলেশন করবে, আমি এখানে শর্টে করছি যাতে সময় কম লাগে, নাহলে ভিডিও অনেক লম্বা হবে। এটা 480 বাই কত করবে, 1600, ঠিক আছে। শূন্য শূন্য কাটলাম, 48 উপরে 3, 16 3 48, 16 10 মানে 3/10, 3/10 মানে 0.3, 0.3 ডেসিমিটার পুরো হবে। প্রত্যেকটা তক্তা কত ডেসিমিটার পুরো, না 0.3 ডেসিমিটার পুরো। আশা করি বোঝা গেল। নেক্সট দেখো, যাদের এটা ভালো লাগছে বা উপকারে আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে, ক্লাসগুলো করতে পারে। এবার কি হচ্ছে এটা? অথবা এটা কি বলছে দেখো, ফায়ার ব্রিগেড কোন একটি দল একটি জল ভর্তি জলকার বৃত্তাকার ট্যাঙ্ক জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে ঢেলে এত মিনিটে আগুন নেভাবে। যদি ট্যাঙ্কটির ব্যাসে দীর্ঘ এত মিটার এবং দৈর্ঘ্য এত হয়, তাহলে আগুন নিভাতে কত জল প্রয়োজন। প্রথম কথা দেখো, এই যে 420 মিটার মানে এটা আমার এইচ দেওয়া আছে, এইচ সমান উচ্চতা কত আছে, 420 মিটার, ঠিক আছে। আচ্ছা এত সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি পাইপ, তাহলে প্রত্যেকটার ব্যাসার্ধ আর সমান কি হবে, 2/2 সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত মিটার হবে, 1/100 মিটার। তাহলে প্রত্যেকটা হোস পাইপের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ। টোটাল কত মিনিট গেছে, 40 মিনিট। তাহলে 40 মিনিটে প্রত্যেকটা পাইপ
40 মিনিটে প্রত্যেকটা পাইপ দ্বারা কত জল নির্গত হবে? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা মিনিটে হচ্ছে 40 মিনিটে 40 গুণিত পাই মানে 22/7, এটা চঙ্গের আয়তন হয় পাই আর স্কোয়ার মানে 1/100 ইন্টু 1/100, পাই আর স্কোয়ার এইচ মানে কত হচ্ছে 420। তাহলে এখান থেকে কাটবে 7 6 42 শূন্য, একটা শূন্য একটা শূন্য, এর একটা শূন্য একটা শূন্য, তাহলে টোটাল কত হচ্ছে? এটা গুণ ভাগ করবে দিলে আসবে 5.28 ঘন মিটার। ঘন মিটার থেকে যখন ঘন ডেসিমিটার করবো 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 5280 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাইপ, এখানে কত আছে? 3টা পাইপ, তাহলে তিনটি পাইপে মোট জল কত করা হবে? 3 গুণিত 5280, তার মানে 5 3 15। ঠিক আছে, 3 2 6 আর 8 3 24, 6 7 8 8 4 0 1 5 8 4 0 ঘন ডেসিমিটার। তাহলে তিনটি পাইপ দ্বারা আগুন নেভাতে কত জল খরচ হয়েছে? 15440। এবার বলছি ট্যাঙ্কে আর কত জল পড়ে আছে, তো এটা খরচ হয়েছে। আর আমাদের পুরো ট্যাঙ্কটি তাহলে আয়তন বের করে নিতে হবে, দিয়ে বিয়োগ করলেই হয়ে গেল। আচ্ছা, পুরো ট্যাঙ্কটার আয়তন কত হবে? একই রকম পাই আর স্কোয়ার এইচ। পুরো ট্যাঙ্কটার আয়তন কি লিখবে? পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান কত হচ্ছে? 22/7। আর মানে কত করবে দেখো, এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2 পয়েন্ট, ব্যাসটা কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলে 1.4, 1.4 গুণিত 1.4 1.4 গুণিত এইচ কত আছে? 6। ঠিক আছে, এটা উপরে উঠবে, এটা হবে কত? 10। এটা উপরে উঠবে, এটা হবে কত? 10। এখানে 7 দুগুণে 14, নিচে থাকাটা বের করবো নি, এটা গুণ করলে কত হবে? 36.96 ঘন মিটার। তো এটা ডেসিমিটার করলে কত হবে? 36960 ঘন ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কে আর কত জল পড়ে রয়েছে? কি করবে? ট্যাঙ্কে জল পড়ে আছে, জল পড়ে আছে, কি করবে? 36960 সেখান থেকে 15840 এটা বিয়োগ করবে, 0 4 5 6 2 8 1 9 1, সরি 1 5 6 1 2 2 1 1 2 0 ঘন ডেসিমিটার জল কি আছে? পড়ে আছে। তো আজকে আমরা এটা 6 স্কুলটা কমপ্লিট করলাম, এবারে পরের দিন 7 স্কুল নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, এবং যাদের ভালো লাগছে বা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আরো কোশ্চেন ব্যাংকের প্রশ্ন নিয়ে চলে আসতে পারে এবং বিভিন্ন রকমের সাজেশন বা বিভিন্ন রকমের ক্লাস তোমাদের আসবে 9 10-এ, যেটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে।